দর্শক আসসালামু আলাইকুম। আগামীকাল নির্বাচন। তো সেই নির্বাচনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি থাকবে এবং সেই সেনাবাহিনী এবার নিরপেক্ষ থাকবে নাকি আগের সেই আজিজ যে সেনাবাহিনী বা শফিউদ্দিনের সেনাবাহিনীর মতো তাদের বিরুদ্ধে একটা নিষ্ক্রিয়তার অভিযোগ থাকবে সেসব বিষয়ে আলোচনা করব। তার আগেই আ আ অভিনন্দন জানাচ্ছি সদ্য পদোন্নতিপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানকে। আপনি কেমন আছেন? আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার দর্শকদের অশেষ ধন্যবাদ। আমি গর্বিত ডক্টর ইউনূস সরকার শেষ পর্যন্ত আমাদের সম্মানিত করছেন। আমাদের অনেক রয়ে গেছে অনেকেই আরো। ইনশাআল্লাহ ৩য় ধাপে ৩য় ধাপে সেগুলি নিষ্পত্তি করবেন। মানে আমরা কেন ডিপ্রাইভ হব? ধন্যবাদ ভাই। আপনি আপনি যদি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করার সুযোগ পেতেন তাহলে হয়তো এতদিন হয়তো জেনারেল থাকতেন বা জেনারেল বা তারপরের পোস্টে। তারপরেও একটা স্বীকৃতি দিয়েছে, এটাও অনেক কৃতজ্ঞতা। অন্তত শেষ সময়ে কাজটা তারা করেছে। অশেষ ধন্যবাদ। কি গ্লানি নিয়ে ঘুরতাম ভাই বুঝাইতে পারবো। আয়নাঘরটা এই বাংলাদেশে বসে আপনি জানেন, আমি আয়নাঘরটা বললাম পরিষ্কারভাবে ডিজে ভাইয়ের এখানে। কার বুকে এত সাহস আছে আবার বলেন? যে ডিজে ভাইয়ের মতো হাসিনার সময় বলবে আয়নাঘরটা এখানে। আমি তো বলছি, আল্লাহ বাঁচাইছে আমাকে। আমার পরিবার আমাকে সাহায্য করছে না, সত্য কথা তুমি বলো। আমি জীবিত আছে আমি বলছি। পুরা স্কেচ করে সব দিছি। ১৪-১২টা মামলা, ১০টা থেকে ১২টা মামলা খোঁজও করি না ভাই। আইসিটি মামলা তথ্য প্রযুক্তিতে। মহান আল্লাহ বাঁচাইছে। তারপরে বিপ্লবের সাথে ছিলাম সবসময় যতটুকু পারি। আমার ভালো লাগে একটা বিজয় দেখলাম। হাসিন বাট ভাই সম্মান করতে পারলাম না বিজয়টাকে। আপনার মনে পড়ে যে আমরা সিগনালে আলাপ করতাম, ওই যে টক শো করেছি, তারপরে সিগনালে আলাপ করতাম। হ্যাঁ, 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 মানে হ্যাঁ, 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 কি ভাই। কি ভয়ের পরিবেশ ছিল এবং তারপরে খবর উঠছে যে হাসিনুর রহমানকে ডিজিএফআই গুম করে নিয়ে গেছে। পরে আবার জানলাম যে না এটা করে নাই। আ তাসনিম খলিল বলল যে না করে নাই। ঠিক আছে। তো এরকম দিনগুলো আসলে কি বলবো? তো আমরা অবশ্যই আলোচনা করব যে এই নির্বাচনের বিষয়ে আপনি কি ভাবছেন? মানে কি দেখছেন? আপনি যে ঘুরছেন, ঘাড়ছেন মানে ঢাকা শহরে কি হতে পারে ইলেকশনে? যে বিএনপি কি জিতে যেতে পারে নাকি জামাত আসবে? ভাই একটু জিনিস বলি। আমরা কিন্তু মিলিটারি অফিসার ৯০% প্লাস কিন্তু বিএনপি। যে 5% আওয়ামী চেতনায় আছে যারা, এটা অনৈতিক অফিসার। মোরাল খুব খারাপ, অর্থলোভী। ওরাই কিন্তু ডিজিএফআই চ্যানেল এই অপকর্মগুলি করছে। বেসিক্যালি আমরা সবাই মিলিটারি অফিসার শহীদ জিয়া চেতনা ধারণ করি। কারণ শহীদ জিয়া এন্টি ইন্ডিয়ান ছিলেন। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে ভাই। শহীদ জিয়া এন্টি ইন্ডিয়ান ছিলেন। আমরা বিপ্লব করলাম। আমি তো জানেন আমি যে প্রতিদিন সেনা অফিসার জয়েন করছিল বিএনপিতে। ঝুঁকি নিয়ে করছি। এত মামলা তারপর। আমি যে কিভাবে ওইখানে জয়েন করে কিভাবে পলায় আসছি, কত না ধরা পড়ে এত মামলা আমি আসামি। আজকে যখন দেখি ভাই যে বিপ্লবটাকে ধারণ করতে পারতেছে না বিএনপি। ইনে বিনে আবেগের বিষয়। তারপরে দেখেন এই যে ঋণ খেলাপি অন্যান্য বিষয় যে আসলো দ্বৈত নাগরিক, এটা তো আমাদের লজ্জা ফেলে দেয়। এই জন্য তো বিপ্লব হয় নাই। আপনি আমি একটা কথা বলি ভাই, আমি হাসপাতালে গেছিলাম, একটা রিক্সাওয়ালা গুলি খেয়েছে একটা লাশ আনতে, মানে আহতকে আনতে দিয়ে। তার এইখানে অপারেশনটা হয়েছে, ও শুকায় নাই, গন্ধ বেরোতেছে। ওখানে তো টাকা মেডিসিন কিনতে হয় অনেক ক্ষেত্রে, ওই পয়সাও নাই বেটা। বাড়ি ভাড়া দিতে পারেনি, বউ চলে আইছে স্বামীর কাছে, ছোট্ট একটা বাচ্চা, বাচ্চা মাটিতে খেলতেছে, আর বউটা পায়ের কাছে শুয়ে আছে, একজনে খাবার দেয়। এই লোকটা এত ত্যাগ করলো আমার দেশের জন্য, আমি কতটুকু করতে পারছি? আমরা ট্রিটমেন্ট করতে পারি নাই। বড় লজ্জিত। এই জায়গা থেকে এত এত ত্যাগের বিনিময়ে আমরা বিপ্লব হলো, এই বিপ্লবটাকে ছিনিয়ে নেওয়া হলো, বা এই কাজে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে নাই। সোজা কথা, সহযোগিতা করছে শেষের দিকে এসে বলছে, আগে বললে কি ভালো হইতো না? এগুলো বলে তো আমাদেরকে মনটাকে কষ্ট দিয়ে দিচ্ছে। শেষটাই দেখেন, হাদির বিচার নিয়ে বিএনপির মুখ থেকে কোনো স্পষ্ট ভাষা পায় নাই। হাদি বাংলাদেশের 18 কোটি লোকের, হাদির বিচার নিয়ে স্পষ্ট কোনো ভাষা পায়নি, ওনার কোনো বক্তব্য পাই নাই। তারপরে আপনি বললেন এক প্রশ্নের উত্তরে যে জনগণ চাইলে শেখ হাসিনার ছেলে মেয়ে নির্বাচন করতে পারবে। এই যে জনগণের ঘাড়ে চাপাইয়া, মানে নিজের কথা বলেন জনগণের ঘাড়ে চাপাইয়া, এটা কাম্য না। আমার গ্রাম দেশে আছে, নিজে খেতে যাচ্ছে মাছের মাথা, তো বলে ওনাকে দেন, উনি না বলবেন তো ঠিক আছে আমার দেন। এই যে দোষ চাপাইয়া ট্যাগ দিয়া এই রাজনীতি, এটা আমি আশা করি নাই। কত একটা গর্বের জায়গা ভাই। দেখেন পাকিস্তান আমলেও শেখ মুজিবুর রহমান যাচ্ছে হুম্মাম কাদের চৌধুরীর বাবার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায়, কিন্তু ট্রেনের ভাড়া, খাওয়া দাওয়া সব দায়ভার কিন্তু ওই হুমাম চৌধুরী দাদাই গ্রহণ করতেছে, কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলতেছে। ফজলুল এক কাদের চৌধুরী। বাড়িতে হ্যাঁ, ফজলুল কাদের চৌধুরী। কত উদার রাজনীতি ছিল। এক বাড়িতে এক ভাই বিএনপি করবে, একবার আওয়ামী লীগ করবে, জামাত করবে, অসুবিধা কি? এই যে এটা বৈষম্য, ঘৃণা, মানে বিভেদ, অনৈক্য ভারত করছে, এগুলি করা উচিত না। আমি দেশটাকে আমরা সবার ভালোবাসি, দেশ সবার আগে। যে যার মতো রাজনীতি করবে। এখানে ট্যাগের রাজনীতি, মারামারি। আপনি দেখেন কয়টা নেতা মারা গেছে বা আহত হয়েছে, মারা গেছে আমজনতা বা নেতা ছেলেরা মারা যায় নাই। কিন্তু এই যে করে আমাদের এই যে নিম্ন বা অল্প আয়ের লোকদেরকে বিপদে ফেলে দেই, আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। এখন ভাই মাঠের কথা বলছেন, আমি বলি ঢাকা শহরের যত গরিব এলাকা আছে,
এরা তো ম্যাক্সিমাম ভোট দেবে আরে জামাতকে। জামাত তো গুপ্ত বলেন যাই বলেন, জামাত তার কাজ চালাই গেছে, দাওয়াতি কাজ, এটা তারা দাওয়াতি কাজটা চালাই গেছে, এবং এটা বিএনপি করে নাই। ইভেন ছাত্র রাজনীতি বিএনপি জড়ো করতে পারে না এক জায়গায়, বিএনপি জাস্ট চুপ ছিল। ছাত্র রাজনীতিটা ডেভেলপ করা, রিক্রুট করা, এটা প্রমোট করতে পারে নাই। তারপর বিএনপি শহীদ জিয়ার ভালোবাসা, খালেদা জিয়ার ভালোবাসা আমরা মূল্যায়ন করি। এখন বড় সমস্যা হয়ে গেছে, জনগণ কিন্তু বুঝে, এখন কিন্তু ওই আপনার কথা শুনবে না, কারণ তার কাছে পত্রিকা নাই, তার কাছে কিন্তু মোবাইল আছে। এইটা এত বেশি মানে কি প্রচারণা মোবাইল করতে পারে, কি কারণ বিলিভ, এইটাই আসলে ডাইমেনশনটা চেঞ্জ করে দিবে। আর ইয়াং জেনারেশন, আমার তো কথা 54 বছর আপনাদের আমরা দেখছি, বানাইছি, আপনারা লুটপাটের রাজনীতি করছেন, টাকা পাচারের রাজনীতি করছেন। জনগণ নিজের টাকা, গরু জমি বউ বাচ্চা বেঁচে কি কষ্ট করে বিদেশে আছে, তাদের জন্য কিচ্ছু করেন নাই, বলেনও নাই এটা করা উচিত। এই যে টাকা আমরা পাচার করছেন, এখন আমরা নতুন রাজনীতি খুঁজি, দেখি আমাদের ভাগ্য পরিবর্তন হয় কিনা। আমি তো আমার নিজের ভাগ্য দরকার নাই, থাকবে আমার হবে না, আমার যা আছে আলহামদুলিল্লাহ, বাট গরিবের ভাগ্য তো পূরণ করতে হবে। ভীষণ ভাই আপনি বিদেশে থাকেন, আপনার বাসায় ট্যাক্সি চালায়, গাড়ি চালায়, বা নিম্ন আয় বলবো না, নিম্ন পেশা, ঘরে সার্ভিস করে অন্যান্য তারা কিন্তু ভালো পরিবেশে থাকেন, একটা ভালো 2 রুমের বাসা হোক থাকেন, ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পরে মর্যাদা সহ থাকে। আমার দেশে করতে সমস্যাটা কোথায়? 54 বছরে পারলাম না কেন? কারণ এই টাকা লুট করছে আমাদের নেতারা, যাদের কোনো কন্ট্রিবিউশন নাই 71-এ, না জুলাই আমরা হারাতে দিব না। এই হাদি লোকরাই আমরা নাক ছিটকাইছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছেলে ভাই, সত্যিকার অর্থে নাক ছিটকাইতাম। ওরা মানে মানে লেখাপড়া জানে না, কম জানে। হাদি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড দেখাই দিল তো, আমাদের ভাষা নেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না। বাসানি বলেন, হাদি বলেন, সাদিক কাইম বলেন, এরা সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। তারা তো প্রমাণ করছে আমরা সৎ এবং ভালো। সুতরাং যত আমরা হাক ডাক দিছি, ভুল দিছি, আসলে ব্যক্তি সৎ হলে আপনার সবকিছু সম্ভব। আমি মনে করি ভাই, জামাত ইসলাম ভালো একটা পজিশনে থাকবে, এবং এটা অস্বাভাবিক কিছু হবে না, জামাত ইসলাম ক্ষমতা সরকার গঠন করবে। আপনি বললেন যে আওয়ামী লীগের আমলে 90% সেনাবাহিনীর অফিসাররা বিএনপি সমর্থক ছিল, যেটা আপনি বললেন একটু আগে। এখনকার বাস্তবতাটা আসলে কি? ভাই আমার মনে পানে সবাই বিএনপি শয্যার সন্তান অনুসারী। এখন আমি ভোট দিচ্ছি জামাতকে, আমি আর কোনো অপশন পাইতেছি না রে ভাই। কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না, কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না, কেউ ন্যায় অন্যায়ের বিচারের কথা বলে না। বিডিআর হত্যা হয়েছে বলে নাই তো বিচার করবে তারেক সাহেব। তারেক সাহেব বলতে অসুবিধা, ঠিক আছে, সেকেন্ড ম্যান বলুক, থার্ড ম্যান বলুক, বলেন নাই। তারা তো বলছে বিডিআর নাম পাল্টিয়ে আবার বিডিআর করবে, বিজিবি নাম বদলিয়ে। নাম পাল্টে রাজনীতি শেষ, নাম পাল্টানোর বক্তব্য দিতে লাভ নাই। এবার এটা কি কথা বলেন? পুলিশের না ড্রেস পাল্টাইছে, চরিত্র পরিবর্তন হয়েছে ভাই? হয় নাই। আমরা পুলিশকে দেখতে চাই সেবক হিসাবে, হয় নাই। আসলে ওই যে হিসাব নিকাশটা দুর্নীতি দমন কমিশনে নেওয়া উচিত, কি কত উপার্জন করলো, এটা কিছু একটা সিস্টেম করা উচিত। কঠিন বিচার, ওই আমলাতান্ত্রিক বিচার দরকার নাই। এই জন্য 2-1টা হাত কাটেন চুরি করার জন্য ভাই, গরিবের না, সালমান ইফরানের মতো লোক সব দেশ সোজা যাবে। আর এটা ঘৃণিত শব্দ এই চুরিটা, অর্থাৎ টাকা পাচার বলেন, উপঢৌকন বলেন, সবটাই অনৈতিক উপার্জন। দেশ ঠিক হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে তারেক রহমান হ্যাঁ বললেও মাঠ পর্যায়ে কিন্তু বিএনপির প্রার্থীরা এখনো না ভোটের প্রচারণাই করতেছে, যেটা অবশ্যই দুঃখজনক। জি, কিছু বলবেন নাকি? বিএনপির আমাদের মেজর হাফিজ অনেকে নায়ের পক্ষে ছিলেন, কারণ না করলে ওনাদের সুবিধা কি ভাই, ক্ষমতা ওই ফ্যাসিস্টের মতো থাকে, ক্ষমতা দীর্ঘায়িত করা যায়, আমি প্রধানমন্ত্রী হব, ক্ষমতা আমার, এই যে হ্যাডম। আপনার তো কোনো অবদান নাই 71-এ, তো আপনি এগুলি কথা বলেন কেন? জনগণকে সম্মান করেন, আপনি তা করতেছেন না। একটা লোক সারা এই সেই ধরেন, সেও তো মানে বলতে গেলে বিদেশে আছে, কুড়িগ্রাম নীলফামারীতে বউ রেখে আসে, ঢাকা শহরে রিক্সা চালায়। আমি কি তার মর্যাদা দিতে পারতেছি? আমার সেবা করে, উই হ্যাভ নট ডান জাস্টিস। এই 54 বছরে জাস্টিস করতে পারেন নাই। এই তথাকথিত শিক্ষিত লোকদের কাছে আমরা চাই না, সোজা কথা। লেটস দেখি মূল্যবোধ সম্পন্ন লোক আসুক, জ্ঞানী লোক আসুক, দেখি ভাগ্য পরিবর্তন হয় কিনা। ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে। একটা প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর, আমি এখনো মনে করি বেশিরভাগ লোকজনই হচ্ছে জুলাইয়ের পক্ষে, বিশেষ করে জুনিয়র অফিসাররা। কিন্তু আপনি কি মনে করেন যে কিছু সিনিয়র অফিসার যারা হয়তো মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে ওদের আর ওই বিচারটা আসলে আর হবে না, কাজে এর জন্যই তারা চেষ্টা করতে পারে যাতে মাঠ পর্যায়ে নির্বাচনের কেন্দ্রে বা সব জায়গায় বিএনপির একটা সুবিধা দেওয়া যায়, এই ধরনের একটা ষড়যন্ত্র আছে কিনা? ভাই আপনি একটা কোনো অফিসের কোনো কাজ করতে চান, ওই ক্লার্ক যে লেখে প্রথমে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেনাবাহিনীর তৃণমূলে অল অফিসার, অল সৈনিক ন্যায়ের পক্ষে। আমার কথা হলো ভালো মানুষকে ভোট দেন। এই চাঁদাবাজ আজকে অনেকগুলি জায়গায় ভাঙচুর হয়েছে, বিশেষ করে জামাতে আমিরের
এটা কি ভালো হয়েছে? ভোট কমলো না বাড়লো? এই জ্ঞানটা সেনাবাহিনীর হয় নাই। আমি মনে করি আমাদের সেনাবাহিনীর আমাদের বুদ্ধি দিলে হাঁটুতে, বলে না সত্যি। 71 সালে যদি ইয়াইয়া সাহেব শেখ মুজিবুরকে প্রধানমন্ত্রী বানাইতেন 6 মাসের জন্য, সব ঠান্ডা হয়ে যেত। এখন এই গোয়ার তুমি করতেছে। বোঝা উচিত শেখ হাসিনার সময় আমাদের মায়া সাহেবের ছেলে কর্নেল সাইদ, মায়া সাহেবের জামাই মৃত্যুর লেফটেন্যান্ট কর্নেল জামাই তারেক সাইদ। জামাই রক্ষা করতে পারেন নাই। এই সেনা প্রধানও পারবেন না এই মানবতা অপরাধের রক্ষা করতে। এতে যারা অতিরিক্ত দণ্ড পাওয়ার কথা ছিল তারা পালায়ে গেছে। কোথায় গেছে? ভারতে গেছে। আমি মনে করি উনি মনে করেন যে উনাকে বলবে উনি করবেন না, উনি তো করেন নাই বহুবার। মানে অনেক কষ্ট হয়েছে। মানে আমি জানি না কেন ওনাদেরকে সাহায্য করতে। আমি জানি এরা আদেশ পালন করছে। তো গোড়াটায় আসেন ভাই। আর্টিকেল 45, আমার মৌলিক অধিকার নাই, হাসিনা বললো আমার করতে হবে, না করলে চাকরি চলে যাবে। এই জায়গা তো ভাঙেন নাই। আমরা তো গেছিলাম, আলী রিয়াজ লিখছেন আমাদের বক্তৃতা রিকোয়ারমেন্ট যে আর্টিকেল 45টা রোহিতকরণ করতে হবে। ইন্ডিয়াতে নাই, অন্য জায়গায় নাই। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, পাকিস্তানের না। পাকিস্তানের রাজনীতি সেনাবাহিনী রাজনীতি নিয়ন্ত্রণ করে। সুতরাং আপনি আগের মতো যা খুশি তাই করে যাবেন। হাসিনা মনে হলো না, বাই করে দাও, বাইরে হয়ে গেল, কোনো কারণ নাই। এইভাবে তো চলতে পারে না। আমি রাষ্ট্রের কাছে আমি রাষ্ট্রের জন্য জীবন দিব, মৌলিক অধিকার পাবো না, এইভাবে কথাগুলি বলা হয়েছে, তোয়াক্কা করা হয় নাই। আসলে আপনি তো আমাদেরকে শোষণ করবেন না। শোষণ করার চেতনাতে বেরিয়ে আসতে হবে। গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধের চেতনা, সমমর্যাদার চেতনা রাখতে হবে। হইতে পারে একটা সৈনিক, তার জীবনে যে মূল্য তার পরিবারের কাছে, একটা জেনারেলের জীবনের মূল্য একই। তবে ভাই কিছু জেনারেল আছে তারা অসৎ, দুর্বৃত্তিপরায়ণ। কিছু রিটায়ার অফিসার আছে ডিজিএফআই কাজ করে, তারা দুর্বৃত্তপরায়ণ। তারা আপ্রাণ চেষ্টা করবে কারসাজি করতে, অর্থাৎ নির্বাচনে কারসাজি করতে। যেমন দেখছেন কারসাজি করতে, যেমনটা দেখলেন মোবাইল নেওয়া নিষেধ। কেন? কার উদ্দেশ্যে? কার এই সুশ্রী? ওই গোয়েন্দারা এটা করছে, বা কারো সুবিধা দেওয়ার জন্য। আমলাদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি নাই ভাই। এবার আমরা কঠিন হবো আমলাদের বিরুদ্ধে। আমলারাই সকল গোড়া ঝামেলার উৎপত্তি স্থল। একটা আমলা তো অবসরে যায় নাই, পদত্যাগ করে নাই। না ম্যাডাম আপনি সেনাবাহিনীর দোষ দিতে লাভ নাই। একটা সেনাবাহিনীর শেষ বেলায় তো খেলা দেখাইছে, বিপ্লবের সাথে ছিল। আমি তো সেলিউট করতে হবে ওয়াকারকে, যারা ওই শরিকরা বলছিল ইচ্ছে হোক কষ্ট করে হোক বাধ্য হয়ে হোক, ছিল তো জনগণের সাথে, বিপ্লবীদের সাথে। বাট হট এভার আমলা কেউ তো ওই কথা বলে নাই আমি ছেড়ে দিলাম, চাকরি করবো না, আমি পদত্যাগ করলাম। তো আমলারা এবার দুষ্টামি করতে পারে, আমলাদের ক্রিটিসাইজ করা হবে ইনশাল্লাহ। দেশের শান্তি চাইলে দেশের বল ভাই। এখানে যুগান্তর একটা খবর আমি দেখলাম, আবার এই সাংবাদিক মাসুদ কামালও দুদিন আগে একটা ভিডিও বানালেন যে গোয়েন্দা প্রতিবেদন, সরকারি গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে বিএনপি। এখানে বলতেছে স্পষ্টভাবে সরকারি গোয়েন্দা প্রতিবেদনে বিএনপি এগিয়ে আছে। এখন এই যে সরকারি গোয়েন্দা সংস্থাগুলা জরিপ করলো, জরিপ করে দেখালো যে বিএনপি অনেক এগিয়ে আছে জামাতে চাইতে, বিএনপি ক্ষমতা আসতেছে, এগুলো আবার যুগান্তরের কাছে দেয়, মাসুদ কামালের কাছে দেয়। এই আপনি একটু বলেন গোয়েন্দা সংস্থার কথা, মানে এই গোয়েন্দা সংস্থা আসলে কারা, এদের উদ্দেশ্য কি? আর সরকারের ফান্ড দেয় কেন এদের? এই জিনিসটা এটা কি গোয়েন্দার কাজ? কাজ না। যার খুশি দিয়ে যারা ভোট দেবে সে জিতবে। গোয়েন্দাদের মূল কাজটা কি? আমার শত্রু গোয়েন্দা দেখে ভয় পাবে, কিন্তু আমার দেশের জনগণ গোয়েন্দা দেখে ভয় পায়। এটা কি আমার কাম্য? রিজা ভাই দেখে আমি ভয় পাবো কেন? রিজা ভাই দেখলে মনে হয় যে এরা আমার গুম করবে। এত নির্লজ্জ ভাই। এমন ভাবে এদেরকে মানে অপকর্মগুলি খোলসা করা হয়েছে আয়নাঘর নিজের হেডকোয়ার্টারে। এটা মুখ দেখা কিভাবে? আবার তাই বাটপারি করতেছে। ওইখানে কিছু অফিসারকে সংযুক্ত আনা হয়েছে, যারা ডিজিএফআইতে ছিল, অবসর যাওয়ার পর আবার আনা হয়েছে। যেমন মিজান, ব্রিগেডিয়ার মিজান ডিজিএফআই ঢাকা ডেট কমান্ডার ছিলেন আওয়ামী লীগের সময়, এবং অনেক অপকর্মের সাথে জড়িত সে। তাকে আবার আয়না সংযুক্ত করা হয়েছে। সেই কাজগুলি করতেছে, সেই কাজটা করতেছে। সাথে আছে ব্রিগেডিয়ার আরেকজন আনোয়ার। তারা চাচ্ছে যেমন করে হোক কক্সবাজারে ওই আমাদের সারাউদ্দিন ভাইকে জিতেতেই হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ভেঙে দিই আমি এখন। আমাদের দ্বৈত নাগরিক যদি কোনো মামলা হয়, আপিল হয়, তারেক সাহেব থাকতে পারবেন না। তখন কি হবে? বিএনপি কর্ণধার ওই সালাউদ্দিন। তো সালাউদ্দিনকে আমার জিতেতেই হবে। সালাউদ্দিন মানে ভারতের পক্ষে কাজ করবে। তারেক দিয়ে হয়তো অনেক সময় চাইবেন না, বাধ্য হবেন। তো আমরা আসলে এই কারসাজি থেকে বেরিয়ে আসতে চাই। এইসব নোংরামি চাই না। আপনি প্রকাশ্য করে দেন না কেন? যখন দেখতেন আমাকে যে তারেক সাহেব দ্বৈত নাগরিক সমস্যা হচ্ছে, তাহলে মেক ইট ওপেন, এটা বাতিল, অধ্যাদেশ করে বাতিল করে দেন। এখন দ্বৈত নাগরিক নির্বাচন করবেন, এটা উচিত ছিল মূল কাজ। এটা করেন নাই। ওইটা এখন তারেক সাহেবকে বিপদে ফেলাইতেছেন। তারেক সাহেবকে বিপদে ফেলাইতেন। তারেক সাহেব ডাইন বাম না করতে পারে, হ্যাঁ তুমি কথা বললে কিন্তু না শুনলে এটা এরা করবে। তা আমার কথা হলো আমরা কেন নিরপেক্ষ থাকি না? আমাদের তো কম ক্ষতি হয় নাই আওয়ামী লীগের সময় আর্মির। কেন আমরা এই কাজগুলি করবো? কার জন্য করব?
নির্লজ্জ। তবে আমি বলতে পারি করলে এরা কেউ ছাড় পাবে না ভাই, কেউ ছাড় জনগণ পাবে রুখে না। দিবে, জনগণ কেউ ছাড় অবশ্যই পাবে না। যেরকম জনগণ অতীতে রুখে দিয়েছে। ইকবাল করিম ভুঁইয়া সাবেক সেনাপ্রধান, তিনি এখন অনেক কথাবার্তা বলতেছেন এবং তিনি সম্প্রতি আইসিটিতে জবানবন্দি দিয়েছেন, তার সাক্ষ্য দিয়েছেন এবং তিনি র্যাব এবং ডিজিএফআই বিলুপ্তির দাবি করেছেন। আসলে কি একজন সেনাবাহিনী কর্মকর্তা হিসাবে আপনি কি মনে করেন যে আসলে এই র্যাব এবং ডিজিএফআই এগুলো আসলে বিলুপ্ত করা উচিত? এবং ওভারঅল এই ইকবাল করিম ভুঁইয়ার এই যে সাক্ষ্য দেওয়াটা, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ভাই একটা জিনিস পরিষ্কার করেন, আমার দেশের সন্ত্রাসী, অনৈতিক এই জমি দখল বা এগুলি কারা করে? মাসেলম্যানরা করে, রাজনীতিবিদরা করে। এই রাজনীতিবিদরাই সন্ত্রাসটিকে রাখে ক্ষমতার দাপট করার জন্য। তো রাজনীতি যদি ভালো একটা সিস্টেম করি, ভালো রাজনীতি চাই, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এখন এইটা বন্ধ করতে আমরা র্যাব সৃষ্টি করছি, আমি র্যাবে ছিলাম প্রথমে। কাজ ছিল একটাই, এটা দমন করো। কার লোক? নেতাদের লোক। এই জন্য র্যাব সৃষ্টি করা হয়েছে। আলটিমেটলি আওয়ামী লীগ এটাকে এমন ভাবে রাজনীতিকরণ করছে, উপটোকন দেখাইয়া, খেতাব দেখাইয়া, যাতে র্যাবটা কুলুষিত হয়। কারণ এই র্যাব যদি আর্মি, আমরা ভাই বেসিক্যালি মানুষ মারার জন্য ট্রেন করার জন্য, মানুষ বলতে শত্রু মারার জন্য ট্রেন। এই ট্রেনিংটা যদি আমি জনগণের উপর করি, এটা অন্যায়, উচিত না। আর যদি রাজনৈতিক কারণে করি, দুঃখজনক। মূল উৎপাদন ভাবে কথা হলো ভাই, আমাদের ভালো রাজনীতিবিদ সৃষ্টি করতে হবে এবং তাকে একটা দেশপ্রেম হওয়ার জন্য যা দরকার তা করতে হবে। সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে হিসাব, আয় ব্যয়ের হিসাবের উপর রাখতে হবে, তাহলে ভালো রাজনীতিবিদ পাবো। জামাত দেখেন বলছে জমি নিব না, গাড়ি নিব না, কই বিএনপি তো বলতেছে না। উদ্দেশ্য হলো 2 নম্বরই, টাকা পয়সা লুট করবে, জনগণের টাকা পয়সা। তাদের ইমান ঠিক নাই, তাদের মুসলমানকে সন্দেহ আছে। আর অন্যের সম্পদ খাবেন, হারাম। আপনি তো কোনো বেচতে যাবেন না, বেচতেই যাবেন না অন্যের সম্পদ খাইলে। এই যে উপরকন বিভিন্ন নাম দিয়ে খাওয়া কমিশন, এগুলি রক্ষা করবে না। মহান আল্লাহ জানেন কাকে কি বিচার করতে হবে। তাও আবার এখন বলেন আপনি, ইকবাল করিম ভাইয়া বলছেন ভালো কথা, র্যাব ডিজাইন করেন অথবা র্যাব আপনি পুলিশ দিয়ে চালান, সেনাবাহিনী থাকবে না। আমি একমত, সেনাবাহিনী দরকার নাই ওখানে। আমি কেন কলুষিত হব? আজকে সেনাবাহিনী এতদিন ধরে 1.5 বছর যাবত বাইরে ডিপ্লয়েড, সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট হয়েছে। মানুষ মনে করে তো আমার মতো কথা বলে সেনাবাহিনী, আমার মতো চাও খায়, আমার মতো দেখি ঘুমায়। সেনাবাহিনী থাকবে ব্যারাকে, ভয় থাকবে। ভয় থাকবে জনগণের জন্য না, ওই উচ্ছৃঙ্খল জনতার জন্য, মাঝে মাঝে দরকার পড়লে নিয়ন্ত্রণের জন্য। আদারওয়াইজ নট। আদারওয়াইজ 70 জনের সেনাবাহিনী থাকবে। এখন আসেন ডিজে ভাই। এই ডিজে ভাই কোন বাজেটে চলে? এটা চলে আমাদের সশস্ত্র বাহিনী বাজেটে। এই সশস্ত্র বাহিনী বাজেটে ডিজে ভাইকে রেখে আপনি যদি অন্যায় কাজ করেন, আমার সেটা দলীয় কাজ করেন, ডিজে ভাই দলীয় না তো, ডিজে ভাই দেশের, জনগণের। ডিজে ভাই সামনে 100 বছর পর কি হবে তার উপর রিসার্চ করবে, সেখানে কাজ করবে। ডিজে ভাই পড়াশোনা দেখবে যে সিলেবাসটা ঠিক আছে কিনা, মাদ্রাসার সিলেবাস ঠিক আছে কিনা, পীর সাহেবদের নথিপত্র ঠিক আছে কিনা। এইভাবে ডিজে ভাই এডুকেটেড হবে। তা না করে আমরা এদেরকে খাড়া দিয়ে কি করলো, কোন শাড়ি পরলো, অসুস্থ কিনা, ট্যাবলেট চেঞ্জ করে দাও, মাইরে ফেলো তাড়াতাড়ি, ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কার করো, এসব অপকর্মে আমরা জড়াই নাই? অবশ্যই জড়াইছি। সুতরাং ডিজে ভাই নাম পরিবর্তন করে, পরিষ্কারভাবে বলি, নাম পরিবর্তন করে তার দায়িত্ব সম্পন্ন পূর্ণাঙ্গ ভাবে চেঞ্জ করতে হবে। ডিজে ভাই রিপোর্টিং অফিসার হবে সেনাপ্রধান, যিনি সেনাপ্রধান এবং 3 বাহিনী প্রধান হিসেবেই থাকবেন। তো ওনার কাছে রিপোর্টিং করবেন, সেনাপ্রধান রিপোর্ট করবে প্রেসিডেন্টের কাছে। নট ইন বিটুইন। উই আর নট পলিটিক্যাল, আমরা পলিটিক্যাল জড়াতে চাই না। আমরা সৎ থাকতে চাই, আমাদের ব্যারাকে থাকতে চাই। আমরা ট্রেনিং করব, সুন্দর ট্রেনিং করব, দেশের ভাবমূর্তি, সম্মানবোধ সবটা রাখবো আমরা। এই জন্য বলি ভাই, একবার করে ভাইয়া যথার্থ বলছেন, সুন্দর বলছেন। তার বদনাম থাকতে পারে, বাট কোন জেনারেলের বদনাম নাই, বাট উনি চেষ্টা করছেন। উনি একমাত্র জেনারেল এসে আইসিটিতে বলতেছেন, সেদিকে আমি ওনার সাথে ছিলাম, উনি একমাত্র জেনারেল বলতেছেন দেশের জন্য, বাকি জেনারেল তো বলতেছেন না, ওই ভয়ে যদি উল্টে যায়। আমার চিন্তা হচ্ছে যে ইকবাল করিম ভুইয়া ভালো ছিল, খারাপ ছিল, তিনি তো বলতেছেন, কিন্তু এর আগে যারা সেনাপ্রধান ছিলেন, শফিউদ্দিন ছিলেন, তারপরে আগে মইনি আহমেদ আমেরিকাতে, তাও তো বলতেছেন না, একদম মুখে কুলু পেটে আছেন। আমার কথা বল, কে আছে বিতর্কের বাইরে? উনি তো বলতেছেন। আর ওনার দায় দোষ দিবেন কেন? এই খালেদা কিএমজি ছিলেন, অনেকে বলে হ্যাঁ কিএমজি ছিলেন, তোরা দায় কি? সেনাপ্রধান পলাই গেছেন, ছুটিতে ছিলেন মইন আহমেদ, মবিন, উনি ছিলেন কিএমজি। বাট কি করার আছে? এই যে একটা বলিষ্ঠ কথা বলার কথা, এটা ছিল মবিনের, এটা করা যাবে না, করলে ক্ষতি হবে। গত বছর আপনার 9 সালে 57 জন অফিসার মারা গেছে, 10 সালে এটা করেন না। এটা উচিত ছিল সেনাপ্রধান, সেই সেনাপ্রধান মবিন, সেনাবাহিনী ধ্বংস করে দিছে। ইকবাল করিম রিকভার করছে অনেক, তাও অনেকে আমার বিরুদ্ধে কথা বলবে। ইকবাল করিম, আমি বলি বিএনপি তো কথা বলে, বিএনপির কোন নেতা ইকবাল করিমকে বলছিল 14 সালে নির্বাচন ঠেকান? কেউ তো বলেন নাই। বললে ইকবাল করিম কেন করবে? তো দেশের সেনাপ্রধান, আইন তো ভাঙতে পারে না। আপনি তো আইন দিচ্ছেন ওইভাবে যে আদেশ না মানে ফাঁসি হবে, তখন তো প্রতিবাদ করেন নাই। এই যে আইনটা বানাইছে হাসিনা কঠিন করে, তখন তো প্রতিবাদ করে নাই, এই বিরোধী দল কথা বলে নাই, এখনো করবে না। এই আর্টিকেল 45 চেঞ্জ করেন, দেশ ঠিক হয়ে যাবে। করবে না তো বিএনপি।
কিন্তু আমাদের চাকর বানায় রাখবে এই রাজনীতিবিদরা আমাদের চাকর বানায় রাখবে। পারলে বলে পা টিপে দিয়ে যান, পারলে বলে আমাদের পা টিপেন, আমরা চাকর। হাসিনা প্রায় বলতো 400 টাকার মেজর, 400 টাকার মেজর। আবার বিপদ আসলে ও রাজনীতিবিদরা পালিয়ে যাবে, দোষ পড়বে, সব বিচার হবে আপনাদের। এই হচ্ছে কি বিচার হবে আমাদের। দেখেন বিচার হচ্ছে আমাদের এই অফিসাররা জাস্ট সিনিয়র কমান্ড করতে রাখছে, আমি ধরা খাইছি। তা আমাদের মানুষ মনের মানে আমরা সৎ উদ্দেশ্যে আইনটা প্রণয়ন করি এবং কি করলে ভালো হয় তাকে চিন্তা করি, রিসার্চ করি। ওই তো না, কিছু তো করি না। আপনি বানাইছেন আইনজীবী মমতাজ, সে কি আইনের বোঝেন কি বলেন? আরেকজন কিরাম বুদিনা পড়তেও পারে না বাংলা। এই যদি অবস্থা হয় আমাদের, মানে উনি আমাদের নিয়ে খেলছেন হাসিনা, এইটা আর চলতে পারে না, এটা চলতে পারে না। আমি মনে করি ভাই দেশটা আমাদের সুন্দর করে গড়ি, সুশৃঙ্খল দেশ হোক। বিদেশিদের পারলে আমি পারবো না কেন? আমার তো ভাইরা কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, এদের জন্য কিছু করি, গরিব গার্মেন্টস শ্রমিকদের জন্য কিছু করি। ডক্টর আমাদের ডক্টর শফিক সাহেব বলছেন 5 ঘন্টা, আরে 5 ঘন্টা তো গার্মেন্টস শ্রমিকের জন্য, যার বাচ্চা আছে, ছোট বাচ্চা, 3টা ঘন্টা দিয়ে সংসারে সময় দেয়, তার অনেক সুবিধা হবে। রান্না তো সে করে, তার স্বামী তো রান্না করে না। তো 3টা ঘন্টা বাঁচতে 5 ঘন্টায় কাজ করে বেতন পাওয়া যায়, অসুবিধা কোথায়? লাভ জাভ শুরু করছে। আমি তো বলতেছি না, উনি তো বলেন নাই পুলিশ অফিসার বা সেনাবাহিনী অফিসার বা ম্যাজিস্ট্রেট টেজিস্ট্রেট এদের জন্য। নো, ইট ইজ অ্যাবসলিউটলি নিডি পিপল, যারা সত্যিকারে বাঁচার জন্য চাকরি করে তাদের জন্য। আমাদের সৎ উদ্দেশ্যে করতে গেলেও বিপদ। সুশীলরা এমন কিছু মনে করে, খালি খালি ক্রিটিসাইজ করে। হিন্টার সামনে এত কাজ করি, তারপরে বদনাম। এই সুশীল বলতেই হবে, সহ্য করতে পারে না। আমরা সুযোগ পাইছি ভাই, এখন আমরা সুন্দর একটা নির্বাচন করে দেশটা করতে চাই। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর কয়েক ঘন্টা পরে নির্বাচন, এবং আমিও আপনার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে আগামীকালের যে ভোট সেটা ন্যায় এবং ইনসাফের পক্ষে যাতে হয়, এটাই কামনা। আপনাকে অনেক অনেক ব্রিগেড জেনারেল আপনাকে আমি আসলে অভ্যস্ত হইতে পারি, 23 বছর লেফটেন্যান্ট কর্নেল বলছি, বরখাস্ত। এখন মনে করেন ব্রিগেডিয়ার বলতে গেলে বিব্রত অবস্থায় পড়ি, অসুবিধা নাই। সবাই আমাকে চেনে যে নামে, আমি সেভাবেই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। এই তৃণমূলের লোকদের কথা বলবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। আমার আসলে বলতে ভালো লাগতেছে, কারণ আপনি সবসময় তো হাসান নাসির আপনার খুব ভালো বন্ধু। তো হাসান নাসির হচ্ছে ব্রিগেড জেনারেল, আপনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল। মানে চিন্তা করি মাঝে মাঝে যে কেন এরকম। তো আজকে এখন সমান সমান, মানে দুইজনই এখন ব্রিগেডিয়ার জেনারেল। আমার কথাটা ভাই, আমি সংকোচ বোধ করি, আমি ফুটপাতে বসি, জনগণের সাথে কথা বলি, মনের কথা চিন্তা করি। কালকে আমার 2 দিন আগে আমার একটা রিক্সাওয়ালা বললাম ভোট দিতে যাবো না, স্যার যাবো কেমন, 1000 টাকা লাগবে। আমি চিন্তা করলাম, আরে ট্রেনটা তো ফ্রি করে দিতে পারতো সরকার, ট্রেনে যাওয়া আসা ফ্রি করে দিতে পারতো, তাহলে লোকগুলো ভোট দিতে পারতো। আমার মাথায় আসে নাই, বলতে পারিনি, ভুলে গেছি। আমরা যে 3টা একটা এই জন্য তৃণমূলে গেলে আজকে অনেক রিক্সা চালাচ্ছে ঢাকা শহরে, ভোট দিতে পারলাম না। এটা যে মাথায় আসতো তাহলে আমরা কাজ করতে পারতাম, ফ্রি ট্রেন করে দিতাম। কি সমস্যা? চুরিতে অনেক লোক করছে তেল, ট্রেন যাওয়া আসা করে লাগাতার, উত্তরবঙ্গে বিশেষ করে ট্রেন আছে ওখানে, বাট আমরা করতে পারি না। আমি সরি, আমি অনেক পরে শুনছি, কথা বলছি, আগে করলে হয়তো বলতে পারতাম। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। না, সেটাই আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল অনেক আছে, বা সেনাবাহিনীর প্রধান জেনারেল অনেক আছে, কিন্তু আপনার মতো কয়জনকে মনে রাখবে? আপনার সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনি মানুষের সঙ্গে মিশেন, মাটির সঙ্গে মিশেন, এবং এটাই কন্টিনিউ করেন, এটাই প্রত্যাশা আপনার। হেমন্ত ভাই, আপনার সরকারের দরকার নেই। হেমন্ত ভাই, আমি দেখেন এই আমার হচ্ছে কষ্ট ছিল যখন আমাকে বলা হলো, সেনাপ্রধান বললেন আমাকে যে স্যার আপনারটা নিয়ে নেন পেনশন, কি দিব আপনাকে। আমি এটা আমারও দিও না, আর মিশন নিচে আমি দুঃখজনক, মানে নিয়ে নিছে, অন্য কারোটা বলে নাই, স্যারের যুক্তি ভিন্ন। আমি বলছি না, এটা করো না, আমি তো বেঁচে আছি, খাওয়া দাওয়া চলতেছে, সবারটা তুমি শুনো কথা, কষ্টটা, তারপর যে কদিন পারে দাও। আমি তোমাকে বলবো না অনৈতিক কাকে দাও, বাট সবারটা শুনো, মানে একসাথে দাও। উনি আমরা বললেন স্যার একটু দেরি হবে, আমি হোক স্যার 4 মাস দেরি হবে, আমি কোনো অসুবিধা নাই, তুমি সবারটা একসাথে করো। আমার গর্ব লাগতেছে, আজকে 1 বছর হয়ে গেছে, তারপর পাইছি, সবাইকে নিয়ে পাইছি প্রথম পর্ব। এটাই হওয়া উচিত নেতৃত্ব, আর এটা করলে আপনি সম্মানিত হবেন, মহান আল্লাহ আপনার দিক ঠিক মতো দিবেন। আমি যেখানে যেটা করছি ভাই সবটাই, এই যে 5ই আগস্ট আয়নাগরের সামনে এসে বসে গেলাম, আমার গরুর মাংস খুব প্রিয়, মেয়ে বলতে বাবা আসো, হাসিনা তো গেছে, আমি কিনারে আসতে পারতেছি না, আয়নাগরে এখানে বসে আছি, আর্মি স্যার ভিতরে আছে, এই হাসান নাসির স্যারকে নিয়ে, মানুষজন স্যার, আমাদের ইভেন অনেক প্রসিকিউটরও ছিল ওখানে, এদেরকে নিয়ে মিনাস বেতরাদি সবাই বসেছিলাম মাটিতে, একটা ফুটপাতে, ট্যাঙ্কের সামনে, এপিসির সামনে। আল্লাহ কবুল করছেন। এটি হলো আমাদের দেশপ্রেম, সবাই আমরা এক, আমাদের বিভেদ থাকবে না। অশেষ ধন্যবাদ ভাই, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই।